কাদের সিদ্দিকী সাহেব, আপনাকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশে জয় বাংলার স্লোগান থাকবে না। জয় বাংলার স্লোগান আপনি দিতে আসবেন না। আমাদের দেশের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আপনি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। সন্দেহের কোনো সুযোগ নাই যে আপনি কারো ইঙ্গিতে কাজ করছেন, হাসিনাকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য। এখানে ইউনূস স্যারের একটা কেরামতি, এখানে ইউনূস স্যারের একটা বাহাদুরি, এখানে ইউনূস স্যারের একটা বুদ্ধিমত্তার পরিচয়। কারণ উনি জানেন আগামী 9 এপ্রিল পৃথিবীব্যাপী চমক দেখাতে যাচ্ছে প্রফেসর ইউনূস। সেই চমকটি কি বিষয়, কি হতে পারে? বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুদিনের মধ্যে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যেখানেই যাচ্ছেন তাদের লক্ষ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বাজিমাত করলেন 3টি দেশে একই সাথে, প্রথমে চায়না, তারপরে ভারত, তারপরে মায়ানমার, এবং জরুরি বৈঠক থেকে একটা সলিউশন নিয়ে আমেরিকার সাথে উনি কথাবার্তা বলে বাংলাদেশের ছোট স্পেশাল সুযোগ। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পথে। পিনাকি ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন, আমরা পিনাকি ভট্টাচার্যের সাথে আছি, মির্জা আব্বাসের দিন শেষ। লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খনি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার বিশ্বাস দালাল জন্মায়। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া, বাংলাদেশের সমগ্র। এর মাঝখানে কাকতালীয় ঘটনা, ইলিয়াস ভাইকে স্ট্যাটাস দিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কেউ কেউ বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং 2025 সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় নিতে হবে। যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা। এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা। যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থায় যাতে খুঁটা গেড়ে বসে থাকতে না পারেন, তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন। কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে, বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি, সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি, লং মার্চ দেখেছি, অবরোধ দেখেছি, অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি, কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই, যানবাহন সব বন্ধ ছিল, এমন আন্দোলন আমরা দেখেছি। কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন। সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন। এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি। একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে, দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই। বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই থাকুক এবং তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই, সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই, বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে। কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি, বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে, কি কি নাই, কি হতে পারে কি না হতে পারে। কিন্তু এর বাহিরেও আজকের বিশ্লেষণটা একটু ব্যতিক্রমের জন্য যে মানুষের আসলে অনুভূতিটা কি, মানুষের কনসেপ্টটা কি। মানুষ যেই মানুষ নির্বাচনের জন্য গত 16 বছর লড়াই করেছে, যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে, যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য, ঠিক একই মানুষ বাংলাদেশের হঠাৎ করে তাদের কি হলো যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না,
সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে, হরতাল করতে পারে, অবরোধ করতে পারে, তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে। আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, আপনি পুলগুলো যদি তাকান, তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান, হ্যাঁ অথবা না। ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে 90%, 98%, 95%, 80% লোক যে না, আমরা এখনই ভোট চাই না। তাহলে জনগণ আসলে কি চায়, আমাদেরকে সেই পালস বুঝতে হবে। বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায়। যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক, যেভাবে আসুক, আমরা তাকেই চাই। জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপিকে চাই, আমি জামাতকে চাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই, আমি অন্য কাউকে চাই না। জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে। যেমন আজকে যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো, জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন। কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে, যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের ব্যাকআপ রয়েছে, সাহায্য রয়েছে, সব ঠিক আছে, কিন্তু ফরম্যাটটা ভিন্ন হয়ে গিয়েছে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে। এটার পূর্বের কারোর সাথে মিল থাকবে না। এই আন্দোলনের প্যাটার্নটা 53 বছরে কোনোদিন হয়নি। সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না। আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে, আমরা ঈদের পরই আন্দোলন করব, আমরা এই সরকারকে সময় দিতে চাই, এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালেই হয়তো আমি জনগণের সমর্থন পাবো। না, জনগণ আমাদের এই সকল থ্রেট, এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য, বক্তব্য এগুলো সমর্থন করে না। হ্যাঁ, কিছু মানুষ আপনার সামনে বসে করছে, যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই, যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য, সন্ত্রাসীর জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য, বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে। একটা সময় সে এমপি হবে, মন্ত্রী হবে, কমিশনার হবে, বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে, এই কিছু মানুষ। কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন, এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু অন্যদিকে এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে ইউনূস রক্ষার আন্দোলন করতে পারে। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পথে। পিনাকি ভট্টাচার্য নিজেই কঠিন ইঙ্গিত দিলেন, আমরা পিনাকি ভট্টাচার্যের সাথে আছি, মির্জা আব্বাসের দিন শেষ। কঠিন ভদ্র ভাষায় হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য। আপনারা জানেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আরো করব। এই একজন এই মির্জা আব্বাসকে ধরে বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হবে। আমি প্রথমে বলিনি যে পিনাকি যাকে ধরে তাকে জয় বাংলা করে দেন, পিনাকি যাকে ধরে চেয়ার দাঁড়াতে পারে না তাকে সিল মেরে দেন। পিনাকি মানে শুধু পিনাকি না ভাই, পিনাকি মানে ইলিয়াস, কনক সরোয়ার, আমরা তো আছি। অতএব এই পিনাকি ভট্টাচার্যরা যাকে ধরে, সে হাসিনাই টিকতে পারে, হাসিনাকে ধরেই একেবারে প্যাকেট করে জয় বাংলা করে দিয়েছেন। ধানমন্ডি 32কে জয় বাংলা করে দিয়েছেন, যেটা কেউ পারেনি, যেটা পাকিস্তান কিংবা সেই 75-এর বিপ্লবীরাও পারেনি 15 আগস্টের, কিন্তু পিনাকিরা পেরেছেন। তো পিনাকিরা যে অসম্ভবকে সম্ভব করেছেন বা করতে পারেন, রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, হাসিনার বিশ্বস্ত সেই পুলিশ কর্মকর্তা সাকলাইনকে একেবারে খেয়ে দিয়েছেন না? এরকম আরো অনেক বিশিষ্ট ব্যক্তিকে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অনেককেই খেয়ে দিয়েছেন। আর সেই হিসেবে মির্জা আব্বাসটা তো কিছুই না, আওয়ামী লীগের সাথে আপোষ করে চলতো, তাদের তো এরকম কোনো হ্যাডমই নেই। তো দর্শক, আমি বিশ্বাস করি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছেন মির্জা আব্বাস, যে গালি দিয়েছেন, নিচু পরিবারের সদস্য, শুয়োরের চাইতে অধম, কুকুরের চাইতে অধম, এবং টাকার জন্য এইসব কাজ করে, ভারতের দালাল, লাগলে বল আমরা টাকা পয়সা দিব, কিন্তু আমাদের বিরুদ্ধে বলিস না, চান্দা উঠেই টাকা দিব, টাকা দিবে তাও নিজের ব্যাংক থেকে দিবে তা বলতে পারছে না, চান্দা উঠাই দিবে। আর এই জবাব আমি দিয়েছি যে আসলে টাকার জন্য ভিডিও বানান না, আর টাকা ইনকাম পিনাকি ভট্টাচার্য করেন না বা করতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে। এবং পিনাকি ভট্টাচার্যের যে কন্টেন্ট, তাতে তার মনিটাইজেশনই হয়তো চ্যানেলে নাই, থাকার কথা না, আমরা ইউটিউবের সব জানি, বুঝি, এই জন্য আমি এটা বলছি। তো দর্শক, মির্জা আব্বাস বলছে, মির্জা আব্বাসের পক্ষে কিন্তু কেউ লিখছে না, এমনকি মির্জা আব্বাসের পক্ষ নিয়ে পিনাকিকে বিএনপির লোকজনও তেমন গালি দিচ্ছে না। জাস্ট মির্জা আব্বাস বলেছেন এতটুকু। বিএনপিপন্থী বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, ফেসবুক, ইউটিউবার আছে না, কেউ কিন্তু আমি দেখিনি, বা এমন কোন ক্রেডিবল লোক, গুরুত্বপূর্ণ কেউ মির্জা আব্বাসের পক্ষে পিনাকিকে গালি দিচ্ছেন বা নসিহত করছেন, এরকম কেউ নাই। কিন্তু দেখেন, একজনে মির্জা আব্বাসকে শুয়োরের বাচ্চা বলেছে, সেই বক্তব্যকে জাস্টিফাই করেছে বা সমর্থন দিয়েছে পিনাকি ভট্টাচার্য, এতেই মির্জা আব্বাসের লেগেছে।
মির্জা আব্বাসের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কত বড় কাজ করেছেন, বরং এ ধরনের গালি যে সহ্য করতে হয় রাজনীতিবিদদের রেফারেন্স দিয়ে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন। মানে পিনাকির আলোচনা মন দিয়ে সব কাজকর্ম রেখে শুনেন বিএনপি সবাই, তারেক রহমান থেকে শুরু করে সবাই, এটা তো বোঝা গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মির্জা এত বড় গালিকে সমর্থন করলেন, আর পিনাকি তো কাঁঠাল রানী জাউরার ঘরে জাউরা কি গালি না দেন, আর অনেক গালি মিউট করে দেন, কিন্তু কই পিনাকির বিরুদ্ধে তো কেউ বলে না কিছু। পিনাকির বিরুদ্ধে বলে শুধু আওয়ামী লীগ আর এখন ওই বিএনপির 2-4 জন। কিন্তু মির্জা আব্বাসের পক্ষ হয়ে পিনাকিকে কেউ বলছে না। এর মানে জনগণের কাছে মির্জা আব্বাস অলরেডি পরাজিত। আমি আগেই বলেছিলাম আগের আলোচনায় যে এই মির্জা আব্বাসকে পিনাকি ভট্টাচার্য ছাই দিয়ে ধরবে নিশ্চিত। মির্জা আব্বাসের ব্যাংক কেলেঙ্কারি, আন্দোলন, খেদার কেলেঙ্কারি, আওয়ামী লীগের সাথে দালালি, বিভিন্ন প্রমাণ, ভারতের সাথে দালালি, বিভিন্ন প্রমাণ এগুলো সামনে আসবে। হ্যাঁ, এবার পিনাকি ভট্টাচার্য নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। এখন আমি নিশ্চিত যে পিনাকি ভট্টাচার্যের এই ফেসবুক পোস্ট দেখে মির্জা আব্বাস নিশ্চিত ভয় পেয়েছেন এবং তিনি অনুতপ্ত হচ্ছেন যে কি জন্য যে এই পিনাকির সাথে লাগতে গেলাম, গালি দিচ্ছি দিক, আমি চুপ থাকতাম, এখন তো আমার পলিটিক্যাল ক্যারিয়ারেই 12টা বাজিয়ে দিচ্ছে। বিশাল হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের সঙ্গে কিন্তু না, মির্জা আব্বাসদের সঙ্গে, মানে ওই গ্রুপটার সাথে, ওই বুইরা খাটাস, মির্জা আব্বাসটা মানে ওই বুইরা খাটাসদের সাথে, মির্জা আব্বাসদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল। বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সব মিলিয়ে ব্যাংককে 2 দিন ছিলেন। এই 2 দিনের মধ্যে তিনি নানা রকম কাজ ব্যস্ত ছিলেন। এত বহুমুখী বৈঠক, বলতে গেলে প্রত্যেক সরকার প্রধানের সঙ্গে তিনি কথা বলেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে তো বলা যায় একটা ঐতিহাসিক বৈঠক করলেন, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। কিন্তু এর ফাঁকে যেহেতু মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকের রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় গণমাধ্যমগুলোতে এইসব খবর নানান দিক নিয়ে সবাই ব্যস্ত, তার বিশ্লেষণ করছে, খবর প্রচার করছে, কিন্তু 2টি গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু বাদ পড়ে যাচ্ছে অনেকের নজর থেকে। এটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার যেখানেই যাচ্ছেন তাদের লক্ষ্য দুর্নীতি এবং পাচারের টাকা যেগুলো বাংলাদেশ থেকে চলে গেছে সেগুলো কিভাবে ফেরত আনা যায়। সেই লক্ষ্যে তিনি 2টি দেশের সঙ্গে কথা বলেছেন, একটা দেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছেন, এমইউ স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের সরকার প্রধানের সঙ্গে, তার উপস্থিতিতে। আরেকটি হচ্ছে শ্রীলঙ্কার সরকার প্রধানের সঙ্গে তিনি চুরি হওয়া অর্থ ফেরত, বাংলাদেশ ব্যাংক থেকে যে মানে চুরির টাকা, হ্যাকাররা যে টাকা নিয়ে গিয়েছিল ফিলিপাইন এবং শ্রীলঙ্কায়, সেই শ্রীলঙ্কার থেকে টাকাটা ফেরত আনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইল্যান্ডের সঙ্গে একটা যৌথ সমঝোতা স্মারক 2 দেশের দুর্নীতি দমন কমিশনের, এবং সেখানে থাই সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাদের উপস্থিতিতে 2 দেশের দুর্নীতি দমন কমিশনের প্রধান চুক্তি করেন, এমইউ স্বাক্ষর করেন, এবং দুর্নীতির টাকা কিভাবে ফেরত আনা যায় তার ব্যাপারে একটা তারা যৌথ অভিযান চালাবেন। এতে থাইল্যান্ডের তেমন কোনো লাভ নেই। থাইল্যান্ডের থাইরা কখন বাংলাদেশের সেই চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, তারা বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা জমায় না। কিন্তু বাংলাদেশের এই চোর, বাটপার এবং টাকা পাচারকারীরা এই 5ই আগস্টের পরে তো গেছেই, তার আগেও ঝাঁকে ঝাঁকে তারা থাইল্যান্ডে গেছে, মালয়েশিয়ায় গেছে, তারপরে কম্বোডিয়ায় গেছে, যেখানে টাকা বস্তা বস্তা টাকা নিয়ে যায় তারা ওইসব দেশের নানা রকম তারা রেসিডেন্স পারমিট নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমিয়েছে। সেই সব ব্যক্তিকে অনুসন্ধান করে যাতে তাদের টাকা মানে কি পরিমাণ জমা হয়েছে এবং সেটা পাচার করা টাকা কিনা, এইটা তদন্ত এখন যৌথভাবে থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যৌথভাবে তারা পরিচালনা করবে। যদি এরকম পাচার টাকা, যদি থাই কর্তৃপক্ষ নিশ্চয় আস করবে যে তোমার এত কোটি টাকা এখানে জমা আছে, এর উৎস কোথায়, এ দেখাও, কাগজ দেখাও, তাহলে ওই টাকা বাজেয়াপ্ত হবে এবং ওই টাকা দেশে নিয়ে আসতে পারবে। এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে। এবং এখানে বলছেন যে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুচার ট্রাকুল কাসেমবুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়াত্রা অর্থাৎ থাকসিন সিনাওয়াত্রার কন্যা, যিনি এখন প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।